আমি তোমার রক্ষিতা নই, আমি তোমার সার্ভেন্ট মাত্র। তুমি আম্মার সাথে এরকম করতে পারো না। বিধ্বস্ত রমণী ফুপিয়ে ফুপিয়ে কান্না সুরে বলা কথা অপর পাশের ব্যক্তির কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক নাগাড়ে তার ঘাড়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে থাকে, যেন দুনিয়ার এর থেকে গুরুত্বপূর্ণ কাজ নেই বললেই চলে। হঠাৎ রমণীটির ঘাড়ে সামনে থাকা যুবকটি কামড়ে ধরে যেন মাংস ছিঁড়ে নেওয়ার উপক্রম। এতে রমণী ব্যথা পাওয়ার যুবকটিকে সর্বশক্তি দিয়ে ধাক্কা মারে। এতে যুবকটি নিজ ইচ্ছায় রমণীটিকে ছেড়ে দেয়। না হলে তার মতো পিচ্ছিমের ক্ষমতা নেই যে শক্তপোক্ত জিম করা বডিটিকে সরিয়ে ফেলার। যুবকটি চোখ তুলে ক্ষোভে রমণীটির দিকে হাত বাড়িয়ে পেছনে চুলগুলো মুঠো করে নিজের মুখ বরাবর, যাতে মাত্র 2 ইঞ্চি দূরত্ব সৃষ্টি করে। দুজনের নিঃশ্বাস দুজনের মুখের উপরে আছড়ে পড়ছে। তোর সাহস কী করে হলো আমার কাজে হস্তক্ষেপ করার? আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন। রমণীটির কথা যুবকটি যেন আরও রেগে যায়। যুবকটি রমণীর কোমর জাপটে ধরে অধর দখল করে নিয়ে ভালোবাসা নয়, হিংস্রতার সাথে ঠোঁট কামড় দিতে থাকে, যেন তার থেকে দূরে যাওয়ার শাস্তি এটাই। রমণীটির যন্ত্রণার হাত দ্বারা তাকে সরাতে গেলে যুবকটি এক হাত দিয়ে তার হাত চেপে ধরে রাখে। এক সময় রমণীটি ঠোঁট কেটে লাল বর্ণের তরল পদার্থ নির্গত হয়। যুবকটি তরল পদার্থের অস্তিত্ব পেয়ে ঠোঁট ছেড়ে রমণীর কপালে কপাল রেখে জোরে জোরে শ্বাস নিতে থাকে। রমণীটির ব্যথায় হাত দ্বারা ঠোঁট স্পর্শ করার সঙ্গে সঙ্গে কুঁকিয়ে ওঠে। রমণীটি রেগে যুবকটিকে ধাক্কা মেরে চোখের জল ফেলতে ফেলতে বলে, আপনার সাহস কী করে হলো আমাকে নিষ্ঠুরভাবে আঘাত করার? এরকমটা কি কোনো সাধারণ মানুষ করতে পারে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি সাধারণ কেউ না, আপনি মাফিয়া গডফাদার দ্য গ্রেট ইয়াসির খান তবা। আপনার যা খুশি তাই করতে পারেন। দরকার হলে আমাকে ভোগ করে মেরেও ফেলতে আপনার হাত কাঁপবে না, বলে রমণীটি আবার জোরে ডুকরে কেঁদে ওঠে। তবা রমণীটির দিকে তাকে তাচ্ছিল্য করে বলে, তাহলে বলছিস আমি তোকে ভোগ করে মেরে ফেলবো? তাহলে দেখাই যাক, আমি তোকে ভোগ করে মেরে ফেলি নাকি রাস্তায় ফেলে দেই। তাহলে চলে আয়, আজ তোকে ভোগ করব। তারপর লাগাম ছাড়া নির্মম কথাটি রমণী ভয়ে আরও কুঁকিয়ে গেল। রমণী ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে এক সময় টেবিলে থাকা কাচের গ্লাস পড়ে যেতে নিলে রমণী নিজেকে বাঁচানোর সাহস সঞ্চয় করে গ্লাসটি ভেঙে ফেলে। অতঃপর ঢোক গিলে কাঁপা কাঁপা স্বর বলে, আমার কাছে আসলে আমি আপনার প্রাণ নিয়ে নিব। এতে তবার মুখে একটা বাঁকা হাসি টেনে রমণীর দিকে যেতে বলে, আমার সব কিছু সেই কবেই নিয়ে নিয়েছ ব্লাডরোজ, এখনও কি আমার প্রাণটা ও নিয়ে নিবে? বলে তড়িৎ গতিতে রমণীটির হাত মুচড়ে কাচের ভাঙা গ্লাসটি ফেলে দেয়। হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলে, আমি যা বলেছি আমার কথা চুপচাপ শোন, আমার অবাধ্য হোস না। আমি অবাধ্যদের কী শাস্তি দেই সেটা অবশ্য তুই ভালো করে জানিস। তাই বলছি, চুপচাপ বেডে রাখা ড্রেসটা পরে সুন্দর করে সেজে তারপর আমার সামনে আয়, আর একদম পালানোর চেষ্টা করবি না, বুঝেছিস? বলে রমণীটিকে ধাক্কা দিয়ে গটগট করে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। ঢাকার চোরাঞ্চাল্লার সকল অবৈধ ব্যবসায় একমাত্র মাথা ইয়াসির খান তবা। দ্রব্যাদির সাথে অস্ত্র পাচার সহ সকল কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি। আজ তার জন্মদিনে এই উপলক্ষে ঢাকার সকল ছোট ছোট মাফিয়ারা যেন উৎসবে মেতে উঠেছে। সকলে নানাভাবে আনন্দ উদযাপন করতে ব্যস্ত। অবশ্য তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। মাফিয়া বসের অনুপস্থিতিতে অন্য অন্য মাফিয়ারা নারীদের নেশায় মত্ত থাকে। হঠাৎ ঝোড়ো হাওয়ার গতিতে কেউ বজ্রের নেই উপস্থিতি সকল নারীর দেহ যেন শিহরণ জাগিয়ে তোলে। উঁচু আনন্দে নয়, ভয়ে। সকল মাফিয়ারা কিছুটা ভয় পেয়ে বসা অবস্থায় যারা ছিল দাঁড়িয়ে, সকল নারী দৌড়ে বাহিরে চলে যাওয়ার সাথে সাথে প্রবেশ করে এক অত্যন্ত আকর্ষণীয় মোহমী অন্ধকারের রাজা ইয়াসির খান তবা। তার গাঢ় বাদামি রঙের শিকার এর মতো চোখ দুটো যেন ভয়ঙ্কর কিছু ইঙ্গিত করছে। চারদিকে এক বিন্দু চোখ বুলিয়ে
ঘাড় ছুঁয়ে ছুঁয়ে চুলগুলো ব্যাক ব্রাশ করার পর সিল্কি চুলগুলো ফের ফর্সা মসৃণ কপালে ছড়িয়ে পড়ে। জিম করা কঠোর শক্তপোক্ত ফর্সা মসৃণ গায়ে কালো টি শার্টের উপর ডেনিম জ্যাকেট পরিধান করা কারণে ফর্সা শরীর যেন মুক্তোর মুক্ত চকচক করছে। এত সুদর্শন পুরুষ হওয়ায় যে কোনো নারীকে এক ঝলক দেওয়ানা হয়ে ওঠে। কিন্তু ইয়াসির খান তবা নারী বিদ্বেষী। তার ঘ্রাণ করার তালিকায় সর্বোচ্চ স্থান নারীসত্তা। সকলে এক পলক দেখে তবা তার একমাত্র বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট বা বন্ধু বলা চলে সমানকে উদ্দেশ্য করে বলল, সমান কেগান। সমান কেক আনার জন্য একজন সার্ভেন্টকে ইশারা করার সাথে সাথে কেক চলে আসে। কেক দিয়ে এক পলক তাকে উচ্চ শব্দে হেঁটে একজন মাফিয়ার কাছে গিয়ে পাশের সোফাটিতে মাফিয়া সায়েম মুখোমুখি বসে গুরুগম্ভীর ঝাঁঝালো গলায় বলে, সায়েম, তোকে বলছি আমার জন্মদিনে কোনো নারীর অস্তিত্ব জেনে না পায়। সায়েম ভয়ে ভয়ে বলল, জি জি বস। সায়েম বলা কথা করবে কর্ণে প্রবেশ করার সাথে সাথে সায়েমের মাথা নিচু করে তার সোফার পিছনে থাকা একটা ওয়েস্টার্ন করা মেয়ে চুল ধরে টেনে সামনে নিয়ে তড়িৎ গতিতে সামনের হাত থেকে ছুরি নিয়ে একটানে মেয়েটির সায়েমের কোলে ফেলে শয়তানি হেসে ওঠে কেকের নিকট গিয়ে সেই রক্তমাখা ছুরি দিয়ে কেক কেটে সায়েমের মুখে কিছু কেক ঢুকিয়ে তারপর মেয়েটির মুখে কিছু কেক ঢুকিয়ে উচ্চস্বরে সমানকে বলে, কি দেখছিস? মেয়েটি তো কেক খেতে ইচ্ছে করছিল, তাই তো খাইয়ে দিলাম। কেক খাওয়া শেষ, এখন তুই আর তোর উটকো ঝামেলা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। নির্ঝুম নিস্তব্ধ জঙ্গলের রাস্তা ধরে একটি কিশোরী বিধ্বস্ত অবস্থায় ছুটছে। কাঁধে রয়েছে লেডিস ব্যাগ, কোমর সমান চুলগুলো এলোমেলো হয়ে চুরছে। পিছনে কয়েকটি ছেলে তাকে ধরার চেষ্টা করছে। এক সময় দৌড়াতে গিয়ে কিছু একটার সাথে পা আটকে যায় কিশোরীদের। পরে কপাল কেটে ফেটে রক্ত গড়াতে গড়াতে গাল বেয়ে পড়ে। ছেলেগুলো ততক্ষণাৎ তার নিকট চলে এসে হাঁপিয়ে হাঁপিয়ে একটা ছেলে বলে, শালিজা দৌড়টা এনে করালো হবে। কেমন তেজি মাইয়েরে, চল মাইয়ের আজ কত তেজ দেখমু। ওই সুজন, ওরে পাও ধর, যে ছটপট করে মাইয়েটা ঠিকমতো করতেও তো দিবে না, ধর ধর। ওদিকে কিশোরী উঠতে না পারে একটু একটু করে পিছিয়ে যায়, কিন্তু তাদের থেকে আরও কতটা দূরে যেতে পারে। একটা ছেলে বিশ্রী নজরে তার দেহ পরখ করতে করতে কিশোরীর পা চেপে ধরে, আর একটা ছেলে গিয়ে হাত ধরে ফেলে। এতে সামনে দাঁড়ানো একটি ছেলে বিশ্রী নজরে তাকিয়ে বলে, আমি আগে। এতে আরেকজন ছেলে চোখ ছোট করে বলে, মেয়েটাকে আমি আগে দেখেছি, তাই আমি আগে। বলে ছেলেটি গিয়ে কিশোরীর ছোট্ট দেহের উপর শুয়ে পড়ে। তৎক্ষণাৎ কিশোরী ছাড়ানোর তাগিদে কাঁদতে কাঁদতে ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। তৎক্ষণাৎ একটা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। অপর পাশের ছেলেগুলো ধরা পড়ার ভয়ে দৌড়ে একজন জঙ্গলে লুকিয়ে পড়ে। কিশোরীটি মাঝ রাস্তায় পড়ে থাকে, সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে পড়ে। গাড়িটির ধাক্কা লাগার সাথে সাথে রাস্তায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ তার পিছনে আরও 5টা গাড়ি থেমে যায়। গাড়ি ব্রেক কষার শব্দে পুরো জঙ্গল হাহাকার করে ওঠে। কিরে, গাড়ি থামালি কেন? বস, কারোর সাথে আমাদের ধাক্কা লেগে গেছে। সামনে সব কথায় তবু বিরক্তি প্রকাশ করে বলে, তো কী হয়েছে, চালাও গাড়ি। না বস, একটু গিয়ে দেখো আসা উচিত, মেয়েটা মারা গেছে নাকি। তবু আর কিছু বলে না, নিশ্চুপ হয়ে তার দিকে বিরক্তিতে তাকিয়ে ফের ফোন ঘাঁটা শুরু করে। সামান নিচে নেমে মেয়েটির দিকে তাকায়। মেয়েটির কপাল ফেটে গেছে মনে হয়। রাস্তায় রক্তের স্রোত বয়ে গেছে, কিন্তু মেয়েটির মুখ চুল দিয়ে ঢাকা রয়েছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। মেয়েটির মুখ থেকে চুল সরাতে গেলে একটা শক্তপোক্ত হস্ত এসে মেয়েটির চুল সরিয়ে দিল। এক পলক মেয়েটির মুখ দেখে থমকে যায়, কিন্তু এ কি, মেয়েটির প্রতি ঘৃণা নয়, এক অজানা অনুভূতি হচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে এক শিহরণ জাগায়। এলোমেলো চুল, ঘেমে নেমে একাকার শিশুসুলভ মুখখানি, ঈষৎ চোখের বড় বড় পাপড়ি, এই বৃষ্টিরেখার সৌন্দর্য উপচে পড়ে। চোখের নিচে হতে কালো দাগ গালে লেপ্টে রয়েছে, যেন বহুক্ষণ কান্না লেগেছে। হালকা গোলাপি ঠোঁটের নিচে একটা ছোটোখাটো কালো তিল যেন মুখের সৌন্দর্য লীলাভূমি তৈরি করেছে। এক রক্তে সঞ্জিত ব্লাড রোজ। এর মধ্যে সমান কিশোরীর ব্যাগ নিয়ে চেক করছে।
ফোন নাম্বার বা কোনো ঠিকানা যদি পাওয়া যায়। কিন্তু ব্যাগে একটা মেলি ডায়েরি ছাড়া কিছুই পেল না। ডায়েরি খুলে কোনো ঠিকানা বা নাম্বারও পেল না। একটি মেয়ে নাম দেখে তবা ডেকে বলে, ভাই, মেয়েটির নাম জানতে পেরেছি। সমানের গলায় তবা ঘোল ভাঙে। সে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তাহলে আমি কি করব? তবুও সমান মুখ বাঁকিয়ে বলে, মেয়েটির নাম রিম খান। মেয়েটির নাম শুনে তবা এক মুহূর্তে থমকে যায়। হৃদ মাঝারে অজানা হাওয়া বয়ে যায়। নিজেকে সামলে তবা ফের হেঁটে গাড়ি চড়ে বসে। তা দেখে সমানের ভুরু কুঁচকে হলো। এর আবার কি হলো? সমান রিমের মুখ পানে চেয়ে বিড়বিড় করে শুধায়, আর কোনো গাড়ি পাননি মরার জন্য? হৃদয়হীন মাফিয়া বসের গাড়ির নিচে পড়তে হলো বোন আমার। সমান নিজের বলা কথায় আটকে ওঠে। রিমের শিশুসুলভ মুখের চেয়ে অতীতের কিছু কথা মনে পড়তে চোখ ছলছল করে ওঠে। সমান ছলছল চোখ চেয়ে সেই রিমের অবশ দেহ কোলে তুলে নেয়। তার আগে সমান ভূত দেখার মতো চমকে ওঠে। মাফিয়া বস তবা একটি মেয়েকে কোলে তুলে নিয়ে নিরস ভঙ্গিতে গাড়ি হেঁটে চড়ে বসলো। যে ছেলে মেয়ে দেখলে মাথায় খুন চেপে যায়, সে একটা সাধারণ মেয়েকে কোলে তুলেছিল, নিজের গাড়িতে ঠাঁই দিয়েছে, অবাক কাণ্ড। এসব ভাবতে ভাবতে তবার ডাকে দৌড়ে গাড়িতে গিয়ে বসে। এমনি আজকে ভুলের পর ভুল হচ্ছে। সামনে শিকদারের প্রাণ হারান এখন প্রায় বহু নিকটে রয়েছে। লাল আলো সজ্জিত বিরাট সাদা রঙের ক্যাসেল মাফিয়া বসের আর এক সত্তা পুঁজিপতি। হাজারো সবুজের সমারোহ দিয়ে ঘেরা 100 এর অধিক শতাংশ জমি মাফিয়া বসের বিশাল আকারে ক্যাসেল। চারিদিকে শত শত গার্ডের অভিযান যেন এক যুগ মাফিয়া বসের ইন্ডিয়া হাজারো রহস্য জানান দিচ্ছে। এদিকে সমানের হয়েছে আর এক জ্বালা। রিমের জ্ঞান ফিরেছে 2 ঘন্টা আগে, কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না। ডাক্তারের বলা কথা, সমানের মস্তিষ্ক প্রায় পুরোটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। রিমের নাকি মস্তিষ্কে অতিরিক্ত আঘাত পায়, স্মৃতিশক্তি পুরোদমে হারিয়ে গেছে। রিম নাকি এখন নিজের নামটাও জানে না। কী এক অবস্থা! আরেকদিকে তবা রিমের কথা বলায় তবা রেগে বলছে, এই মেয়েকে যেন 2 মিনিটের মধ্যে ক্যাসেলের সীমানায় না দেখা যায়। অবশ্য এবার সমান চমকেনি, কারণ সে জানতো এরকমটা হওয়ারই ছিল। তখন রিমকে গাড়িতে বসানোর পর অযত্নে গাড়ির পেছনের সারিতে ফেলে রেখেছিল, আর একবারও চেয়ে দেখেনি অসুস্থ মেয়েটাকে। সমানের মেয়েটিকে ফেলে দিতে মন চাইছে না। মেয়েটির মুখখানে ঈষৎ নিজের আপন বোনের অবিকল। মেয়েটি যেন সামনের উপর এক প্রকার অদৃশ্য মায়াজাল ছড়িয়ে রেখেছে। আপনি কে? আমি কিছু মনে করতে পারছি না কেন? মেয়েটি সুরেলা কাঁপা কাঁপা কণ্ঠে সমানের নানা ভাবনা শেষ। মাথায় ব্যান্ডেজ করা মেয়েটা অবুঝের মতো মাথা খামচে একই সুরে বারবার বলছে, যেন থামার নাম নেই। এবার সমান অস্ফুট কণ্ঠে বলল, আমি তোমার ভাই হই। তুমি অসুস্থ তাই কিছু মনে করতে পারছো না। সমান অস্ফুট স্বরে বলা কথাটা রিম অদ্ভুত চোখে তাকায়, কিন্তু হঠাৎ মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। এই লোকটা তাহলে তার ভাই হয়? এই জন্য সমানের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করার সাথে সাথে শোনা যায় কারো হুঁচকি গম্ভীর কণ্ঠস্বর, মেয়েটিকে আমার ক্যাসেল থেকে এক্ষুনি বের কর। বস, আমি কখনো আপনার কাছে কিছু চাইনি, কী বা চাইবো? মা বোন সকলকে হারিয়ে এখন আমি একটা রুটির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি। তখন আপনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন, নিজের ভাইয়ের মতো আমাকে রেখেছেন। কিছু চাওয়ার আগে সকল আবদার পূরণ করেছেন। দয়া করে আমার এবারে আবদারটা রাখুন। রিমের মাঝে আমি আমার হারিয়ে যাওয়া বোনকে পেয়েছি। প্লিজ আমার সাথে রিমকে থাকতে দেন। সমান একদমই অস্ফুট ও গম্ভীর শব্দে শেষ করে। মাফিয়া বসের বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট হওয়া সমানের বলার কথায় ছিল না কোনো অনুভূতি, লেশ মাত্র ছিল শুধু নিজের হারিয়ে যাওয়া বোনকে ফিরে পাওয়ার আকুতি। মাফিয়া বস তবা কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস পেলে। সমানের আবদারে রাজি, সাথে হুমকির স্বরূপ শীতল কণ্ঠে বলে, তোর বোনকে যেন আমার ধারে কাছেও না দেখি। আর একটা কথা, আমার এখানে থাকতে হলে আমার ক্যান্সেলের সার্ভেন্ট হয়ে থাকতে হবে। শুধু তাই নয়, ক্যাসেল পরিষ্কার করা থেকে সকল কর্মের দায়িত্ব তোর বোনের। তবার কথা বলায় সমান চমকে ওঠে। রিম বাচ্চা একটা মেয়ে, সে এত কাজ করবে কি করে? তবা সমান তবার বিরোধিতা করে বলে, কিন্তু বস, রিম তো খুব ছোট, এত কাজ কি করে করবে? এছাড়া বাসার এত সার্ভেন্ট থাকতে রিমকে কেন এত কাজ করতে হবে? আহ,
আরও কিছু বলার আগে সমানকে থামিয়ে বিরক্ত স্বরে বলে, আচ্ছা, তোর বোন হিসেবে সকল কাজ থেকে বিরত রাখলাম, কিন্তু এখানে তাকে তো বসিয়ে রাখবো না। আজকে থেকে রিম হবে আমার পার্সোনাল সার্ভেন্ট। কি বলছেন বস আপনি? সম্মানকে থামিয়ে দিয়ে তবা বাঁকা হাসে বলে, আমি তোর বোনকে কিছু বলবো না। তোর বোন পিচ্ছি একটা মেয়ে। তোর কথা ভেবে তাকে আমি আমার ক্যাসেলে তাকে রাখবো। আর বলে রাখছি, তাকে যেন সকল সার্ভেন্টদের মতো ট্রিট করায়। সেইখানে কোনো আলাদা সুবিধা পাবে না। তবার অদ্ভুত কথা শোনার সাথে সাথে সম্মান কিছু বলতে গেল। তবে হাতের ইশারায় বাইরে যাওয়ার জন্য বলে। সম্মান জানে তবা এখন তার একটা কথাও শুনবে না। তবা কখনো কোনো মেয়েকে কাছে ঘেঁচতে দেয়নি, এমনকি তার জন্য ক্যাসেলে একটু মেয়েও সার্ভেন্ট রাখেনি। সেখানে তবা রিমকে পার্সোনাল সার্ভেন্ট বানিয়ে নিল। এরকম তো হওয়ার কথা ছিল না। এসব ভাবতে ভাবতে সমান নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। চারিদিকে হালকা অন্ধকার ছায়া বিদ্যমান। বাকি সার্ভেন্টদের মতো রিমকে থাকার কথা ছিল, তবুও তাকে বিলাসবহুল একটা রুম দেওয়া হলো। সূর্যি মামা জানলার পর্দা ভেদ করে রিমের মুখে গিয়ে দখল করে নিয়েছে। রিম বিরক্ত হয়ে পাশ ঘুরে শুতে নিল। মুখে হালকা পানি পড়ার অনুভব হলো। রিম চোখ মুখ কুঁচকে ফেলে বিড়বিড় করে বলে, ছাদ ফুটো হয়ে পানি পড়ছে, কেমন বাড়ি রে বাবা। কিছুক্ষণ বাদে মনে হয় বন্যা বয়ে যাবে। রিমের কথা শেষ না হতে ঝপাঝপ তার মুখে কয়েক বালতি পানি পড়ার মতো অনুভব হলো। রিম ধরপড় করে উঠতে উঠতে বলে, ছাদ ফুটো হয়েছে রে, পানি পানি, আমাকে বাঁচাও। রিম শান্ত হয়ে চারিদিকে পানির পড়ার উৎস খুঁজে পানি দাতার অস্তিত্ব পায় না। তাহলে কি ভূত এসেছিল তার মুখে পানি দেওয়ার জন্য? এসব ভেবে রিম ভয়ে চিল্লিয়ে ওঠে, কেউ বাঁচাও আমায়, ভূত, ভূত আমাকে খেয়ে ফেললো গো, কেউ বাঁচাও। রিমের দরজার কাছ দিয়ে এক সার্ভেন্ট যাওয়ার সময় কারো চিল্লানির শব্দ শুনে দৌড়ে রিমের দরজায় ধাক্কা মারে। রিম তো ভূত থেকে পালানোর জন্য দরজা খুলে বেরোতেই গেলে সার্ভেন্টটি ধাক্কা লেগে রিম টের পায়, কিন্তু সার্ভেন্টটি নিজেকে সামলে ঠায় দাঁড়িয়ে পড়ে। রিম সার্ভেন্টটিকে ভূত মনে করে ভয়ে ভয়ে বলে, ভূত আমার পুত, পেতনি আমার কন্যা আমার সঙ্গে আছে, করবে আমার কি? এসব বলতে বলতে সার্ভেন্টটি বিরক্তি নিয়ে বলে, এই মেয়ে, এসব কি বলছো? তবুও রিমের কোনো ভ্রুক্ষেপ না করে দেখলে সার্ভেন্টটি চলে যায়। রিম সেখানেই বসে ভূত তাড়ানোর গীত গাওয়া শুরু করে। অপরদিকে এসব কেউ একজন ল্যাপটপে বসে দেখতে দেখতে বাঁকা হাসে। ব্লাড রোজ, এক্ষুনি তো মাত্র শুরু, এতেই তোমার এ অবস্থা? পরবর্তীতে তোমার সাথে আরও কী কী হয় অনুভব করতে থাকো। আমার প্রিয়র থেকে অধিক প্রিয়, রিম খান। নিস্তব্ধ সকাল, হয়তোবা ঘড়িতে 10:12 বেজে। টিকটিক করে এক নাগাড়ে ঘড়িটা নিজের সচ্ছলতা জানা দিচ্ছে। রিম অলস ভঙ্গিমায় সোফায় বসে অপেক্ষার প্রহর গুনছে। সকালে নাস্তা করা শেষ। বাড়ির সার্ভেন্ট নিজের থেকে নাস্তা খেতে দিয়ে যেতে যেতে বলেছিল যে সমান তাকে বড় কক্ষে অপেক্ষায় করতে বলেছে। রিম তাই সময় কাটানোর জন্য বড় কক্ষেতে অবলোকন করছে। কক্ষটি দামি দামি সোফা, টেবিল সহ দামি আসবাবপত্র দিয়ে সজ্জিত। কক্ষের মাঝ বরাবর বিশাল সুন্দর ঝাড়বাতি, যেন কোনো রাজা বাদশার নগরী। হঠাৎ ঠক ঠক শব্দ শোনা গেল। রিম শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখে একজন শ্যামলা বনের সুদর্শন পুরুষ, জিম করা বডি, আমি সাইজ চুল কাট করা, কালো সাদা রঙের, লম্বায় প্রায় 6 ফুট উচ্চতা। পুরুষটিকে মানানসই লাগছে। সমান গম্ভীর মুখে রিমের সামনে বসে সোফায় বসে গলা খাঁকড়ে দিয়ে বলে, এভাবে কি দেখছিস? আপনি কি সত্যিই আমার ভাইয়া হন? প্রশ্নবুদ্ধ চোখে সমানকে রিম কথাটি বলল। সমান কিছুটা অপ্রস্তুত হলে সামলে মুখে হালকা হাসি নিয়ে বলে, কেন, আমি কি তোর ভাই হতে পারি না রিম? রিম এতে মুখ ছোট করে বলে, পারেন। সমান দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, রিম, তোকে একটা কথা বলা ছিল। আমি জানি তুই আমার কথাতে রাগ করবি না। সমানের কথাতে রিম মাথা উঁচু করে ইশারা করে যে সে রাগ করবে না। সমান এতে কিছুটা অস্বস্তি বোধ করলেও অসহায়ত্ব সুরে বলে, রিম, তোকে আমার বসের পার্সোনাল সার্ভেন্ট হয়ে কাজ করতে হবে। রিম তৎক্ষণাৎ সমানের দিকে অবাক নেত্রে চাই। ভাই, তাকে একজন সার্ভেন্টের কাজ দিবে সেটা রিম ভাবেনি বোধহয়। সমান রিমের রিয়াকশান দেখে বোঝানোর সুরে বলে, বেশি না, স্বল্প কাজ করতে হবে।
তাছাড়া মাফিয়া বস সব সময় বাসাতে থাকে না। আসলে তোর বসের পার্সোনাল সার্ভেন্ট হওয়া খুব দরকার, কিন্তু তুই না করতে চাইলে আমি জোর করব না। সমান অস্বস্তিতে এক নাগাড়ে কথাগুলো বলে রিমের অকুল মুখ আবেদনের মুখে তাকিয়ে থাকে, যেন জরুরি কাজ, অন্তত জরুরি। রিম ভাবছে না সিস্টার মিস্টার মহিলা অ্যালার্জি মাফিয়া বসের কাজ তাকে কেন দেওয়া হলো, আর মহিলা অ্যালার্জি বা তাকে পার্সোনাল সার্ভেন্ট হয়ে কেন কাজ দিল। কাল মাফিয়া বসের সকল তথ্য সমান নিজেই দিয়েছে এবং বলেছিল যেন তার সামনে ভুলেও না যায়, যে মেয়েদের একদম সহ্য করতে পারে না। কিন্তু রিম এটাই ভেবে পাচ্ছে না মহিলা অ্যালার্জি মেয়েদের থেকে দূরে থাকতে চাইলে তাকে কেন নিজের সার্ভেন্ট বানাতে গেল ও, আবার পার্সোনাল সার্ভেন্ট। রিম সমানের পথ নির্দেশনা অনুযায়ী ধীরে ধীরে মাফিয়া বসের কক্ষে প্রবেশ করলো। দরজা খোলাই ছিল। মাফিয়া বসের কক্ষে প্রবেশ করে রিম যেন বাকরুদ্ধ। এত বড় রুম, তার সঙ্গে এত দামি দামি আসবাবপত্র, যেন কোনো জমিদারের চিরস্থায়ী কক্ষ। কক্ষের চারিদিকে খেয়াল করার সাথে সাথে রিম দেখতে পেল রুমের প্রতিটি দ্রব্যাদি পরিষ্কার ঝকঝকে তকতকে। সেখানে তাকে কোনো পাঠানো হয়েছে। রিম কাজ খোঁজার বাহানায় নিজের ফাইলগুলো এলোমেলো করে দিল। তৎক্ষণাৎ শাওয়ারের রুম থেকে তবা বের আসলো। তবা মুহূর্তের মধ্যে মুখে বাঁকা হাসি টেনে গলা গম্ভীর নির্মল সুরে বলে, এক্সকিউজ মি। রিম অন্যদিকে ঘুরে ফাইল এলোমেলো করার অকাজে ছিল। তখনই কারো গলার স্বর পেয়ে ভয় পেয়ে যায়, যেন চুরি করার পর ধরা খাওয়া। রিম নিজেই সাফাই করার জন্য বোকা বোকা মুখশ্রী করে যেই তবার দিকে তাকিয়েছে, মুহূর্তেই যেন তার কয়েকশো হার্টবিট মিস হয়ে গেল। এত সুদর্শন পুরুষ, তার উপর জিম করা কঠোর শরীরে টাওয়ার পেছানো, ভেজা ভেজা চুল, এত বর্ণহীন পানির স্রোতের মতো মুখ্য বেয়ে ডাক ঠোঁটে, এরপর গলার অ্যাডামাস থেকে নড়েচড়ে বেয়ে আসা সাদা ধবধবে ফর্সা মসৃণ লোমশ বুকের উপর দিয়ে ঝরে পড়ছে যেন প্রকৃতি খরা প্রশমিত করার জন্য। আচ্ছা, এই সুদর্শন পুরুষ নারী বিদ্বেষী কেন? এত সুদর্শন হওয়ার পরেও নারী বিদ্বেষী হওয়া মানে তো জীবন অসফল। রিমের মুগ্ধতা চাহিনি পরোক্ষ করে। তবা বাঁকা হাসে, হাতে থাকা তোয়ালা ছুঁড়ে মারে রিমের মুখ বরাবর। রিম কিছুটা ঘাবড়ে চোখ সরিয়ে নেয়। তবে কৌতুক সুরে বলে, এইভাবে দেখছিস যেন খেয়ে ফেলবে আমাকে? চোখ নামা আমার দিক থেকে। ফের চোখ দিয়েছিস, চোখ উপড়ে নেব। তবে ঠোঁট কাটা। ও অপমানিত কথায় রিম মিউয়ে যায়। রিম চলে যাওয়ার জন্য পা বাড়াতে, তবে ভুরু কুচকে, আমি কখন বললাম যেতে? তোকে কি আমি যেতে বলছি? কাজ না শেষ হওয়া পর্যন্ত তুই যেতে পারবি না। তবার কথা রিম নিচু স্বরে বলে, কী কাজ? কাজ করার জন্য তো অনেক কাজ আছে। তবে এগিয়ে গিয়ে রিমের বরাবর দাঁড়াতে রিম নার্ভাস হতে পিছু হাঁটতে থাকে। একটা সময় পিছু হাঁটতে হাঁটতে বিছানার সাথে ধাক্কা লেগে বিছানায় পড়ে যায়। তবে রিমের দিকে ঝুঁকে পড়ে। এতে রিম কিছুটা ভয় পেয়ে যায়। মাফিয়া বস, আপনি এরকম করছেন কেন? এতে তবা অবুঝ ভান করে, আমি কি করছি? তবা ফির বাঁকা হাসে। তুই কি ভাবিস নিজেকে? আমি তোর ওই পাটকাঠির মতো ইজুয়ালের শরীরের উপর অ্যাট্রাক্ট হবো? নে, আমার চুল মুছে দে। বলে তোয়ালে নিয়ে রিমের সামনে ধরল। রিম ধীরে ধীরে তোয়ালে নিয়ে বিছানা থেকে উঠে নেমে তারপর তবার চুল মুছতে গেলে বিরক্ত হয়ে যায়। এত লম্বা টাওয়ারের মতো মানুষের বরাবরের মতোই রিমের মতো চুনোপুটির হাইটে কখনো লাগাল পাবে না। তবু বৃথা চেষ্টা করে তবার নাগাল পেতে গেলে তবা যেন ইচ্ছে করে আরও মাথা উঁচু করে রাখছে। রিম কোনো উপায় না পেয়ে মিনমিন করে বলল, আপনি একটু নিচু হন না কেন? তবা ভুরু কুচকে বলে, কিন্তু মুখে শয়তানি হাসি। রিম ফের মিনমিন করে বলে, আমি নাগাল পাচ্ছি না, তাতে আমার কি? সেটা তো তোর ব্যাপার, আমি নিচু হব না। তবার কথায় রিম রেগে গিয়ে নিজেকে শান্ত করে বলে, তাহলে আপনার চুল আমি মুছবো কী করে? তবে ধীরে ধীরে রিমের মুখ বরাবর মুখ নিয়ে বাঁকা আসে। রিমের বুকটা কেঁপে ওঠে। তবা কোনো বাক্য ব্যয় না করে রিমের কোমর ধরে উঁচু করে বিছানায় দাঁড় করিয়ে দেয়। নিজে রিমের হাত বরাবর দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড
হয়ে যাওয়ার পর রিমের নার্ভাস কাটিয়ে ধীরে ধীরে তবার সিল্কি চুলগুলো মুছতে শুরু করে। তবার চুলের সুগন্ধি রিমের নাকে আটকালে রিম ভাবে ছেলেদের চুল থেকে এত সুগন্ধি থাকে। রিম মনোযোগ দিয়ে একবার নাক টেনে চুলের সুগন্ধি নেয়। রিমের কাণ্ড থেকে তবা মুচকে আসে। তবা গলা খাঁকড়ে দিয়ে গম্ভীর হাসকি কণ্ঠে শুধে, তোর বয়স কত? রিম মিনমিন করে বলে, আমার তো মনেই নেই আমার বয়স কত। হবে 16-17 বছর। তবে চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলে, তোর বয়স 17 বছর 3 মাস। তোর বয়সে আমি জানি আর তুই জানিস না? তবে বিড়বিড় করে বলা কথা রিম স্পষ্ট না শুনলে বুঝতে পেরেছে তার বয়স নিয়ে কিছু বলেছে। কিন্তু কিন্তু মহিলা অ্যালার্জি মাফিয়াকে কিছু বলার সাহস পায় না। যদি হিতে বিপরীত হয়ে যায় গুলি করে খুলিয়ে উড়িয়ে দিবে। তবে ফের শান্ত গম্ভীরতে বলে, আমার বয়স কত জানিস? রিম বিরক্ত হয়, আশ্চর্য, তার বয়স আমি জানবো কী করে? কিন্তু কোনো ঝামেলা না করে রিম নির্বিশেষ না। তবে আবার নিজেই নিজে বিরক্ত, কিন্তু শান্ত কণ্ঠে বলে, 31 বছর। তবার কথা শুনে রিম অবাক, মুখ ফসকে বলে, আপনি তো তাহলে সুগার ড্যাডি। রিমের কথা শুনে মুহূর্তে তবার চোখ লাল হয়ে যায়। তবে রেগে গিয়ে ডিমের চুল ধরে সামনে এনে হিসেবে ফুটে, সুগার ড্যাডি নাকি? সেটা তো বেড পারফরমেন্সে বোঝা যায়। সেটা তুই চাইলে প্রমাণ করে দিতে পারি। এছাড়া 31 বছরের যুবক কখনো সুগার ড্যাডি হতে পারে না, আন্ডারস্ট্যান্ড? শেষের কথাগুলো একটু জোরে বললে রিম কান্না করে ফেলে। আজকে সমান ভাইকে বলবো মাফিয়া বস আমার সাথে সার্ভেন্টের মতো ট্রিট করছে না, লজ্জাবিহীন অসভ্য কথা বলছে। মাফিয়া বসের মহিলা অ্যালার্জির সাজা একেবারে ঘুচিয়ে দিব। তো আবার আগে থরথর করে কাঁপছে। এই মেয়েটার সাহস কতখানি! বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড সুগার ডেডি বলেছে। এই মেয়ে কি জানে এই মাফিয়া বস ইয়াসির খান তবার মতো তাগড়া যুবকের প্রতি শত মেয়ের নজর? বেশিক্ষণ থাকলে নিজেকে আর সামলানো যাবে না ভেবে রিমকে ধাক্কা মারে। রিম ফ্লোরে লুটিয়ে পড়ে নাক টেনে টেনে কান্না করতে থাকে। এদিকে তবা রাগে যেন দেহে অগ্নি বিস্ফোরণ ঘটে। তবা রাগে গজগজ করতে থাকে। পাশে ড্রেসিং টেবিলের উপর রাখা কৃত্রিম সাদা ফুলের কাচের ফুলদানিটা ভেঙে রিমের গলা বরাবর নিক্ষেপ করে দাঁত চেপে ঝরা হুমকির স্বরে গলায় বলে, তোর মুখ থেকে যেন আর কোনো শব্দ না আসে। তোর মুখ থেকে যদি আর একবার ফুপিয়ে কান্না আমার কর্ণকুহর হয়, তোর মুখ সেলাই করে দিব। এতে রিম তবুও মুখ চেপে কান্না করতে থাকে। তবার রাগ যেন আকাশচুম্বী। তবা কী করবে বুঝতে না পেরে তবা যেন পাগল হয়ে গেছে। কি করছে না করছে বোঝার ক্ষমতাটুকু যেন নেই। মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে ও শিট! রাগে গজগজ করতে করতে দেওয়ালে একের পর এক আঘাত দিতে থাকে। তবার হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ে। নিজের রাগকে না সামলাতে পেরে রাগের উপর রাগ করার উপক্রম। তবার কার্যকলাপ দেখে রিম আঁতকে ওঠে। এভাবে হিংস্র পাগলের মতো দেওয়ালকে কে আঘাত করে? এরকম নির্মম দৃশ্য দেখে রিমের গলায় আটকে কান্না যেন নিশ্চুপ হয়ে যায়। রিম কোনো উপায় না পেয়ে দৌড়ে গিয়ে তবার হাত ধরে থামিয়ে দেয়। রিম তবার হাত ধরাতে তবার রাগের আগুন যেন বরফ দেওয়া শুরু করে। রিম তবার পাগলামি দেখে যেন শরীরের প্রতিটি শিরাতে রক্ত শিথিল হয়ে যাচ্ছে। তবু মনুষ্যত্বের খাতিরে ব্যান্ডেজ করার জন্য ইমার্জেন্সি চিকিৎসা বক্স দরকারি, তাই তবার কাছে মিনমিন করে বলে, চিকিৎসা বক্সটি কোথায় রেখেছেন? তারপর নির্লিপ্তভাবে হাত উঁচিয়ে ড্রয়ারের দিকে ইশারা করে। রিম নিশ্চুপভাবে গিয়ে ড্রয়ার থেকে একটা চিকিৎসা বাক্স পেয়ে তবাকে বিছানায় বসিয়ে দেয়। তবার পায়ের কাছে বসে আলতো করে হাত ধরে টেনে তুলে দিয়ে রক্ত মুছে, অতঃপর মলম লাগানোর সময় আলতো ঠান্ডা ফু দিয়ে মলম লাগা যেন ব্যথা না পায়। রিমের দিকে এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, তুই কবে এত বড় হয়ে গেলি ব্লাড রোজ? বর্তমানে আমার ব্লাড রোজের সুগন্ধি আলোর সৌন্দর্য আমাকে কাবু করতে চাইছে। মাফিয়া বছর অন্ধকারে তোর আলোকে শুষে নিতে চাইছে। তোকে নিজের থেকে রক্ষা করার জন্য সেই 15 বছর আগে ছেড়ে এসেছিলাম। তবু কেন আমার দহনে পুড়তে চলে এলি আমার আঙ্গিনে? এখন তো তোকে ছাড়া আমি মৃত, তোকে ছাড়া বাঁচা অসম্ভব।
তবে এখন আমি কি আমি আমি মরে যাব নাকি তোকে নিজের অন্ধকারে হারিয়ে ফেলবো? রিমের ব্যান্ডেজ করা শেষে রিমের দরজা খোলার আওয়াজ হতে তারপর ঘোর ভাঙে। রিম চলে যেতে নিলে তারপর বিছানায় রাখা শার্ট পরতে পরতে চেয়েছি গম্ভীর গলা বলে, তোকে কি যেতে বলছি? কোন সাহসে আমার অনুমতি ছাড়া চলে যাচ্ছিস? আগে কাজ শেষ কর। রিম এমনিতেই ভয়ে গেছিল, আরও কাজের কথা শুনে রিমের মস্তিষ্ক অচল হওয়ার উপক্রম। রিম কাঁপা কাঁপা কণ্ঠে মিনমিন করে বলে, আর কি কাজ? টেবিলে ফাইলগুলি যেভাবে ছিল সেভাবে রেখে বিদায় হয়। রিম দীর্ঘশ্বাস ফেলে রোবটের মতো করে টেবিল গোছাতে ব্যস্ত। তবে বিছানায় বসে শান্ত গলা বলে, তখন বেশি ব্যথা পেয়েছিস? না। রিম এক কথায় উত্তর। তবে ভুরু কুচকে ফের আকবারি বলে, সত্যি ব্যথা পাসনি? ব্লাড রোজ প্রথম পর্ব। ভালো লাগলে পরের পর্ব দেব, না লাগলে দিব না। বাকি গল্পগুলো অবাঞ্ছিত আর 15 বছর বয়সী মা, তাড়াতাড়ি শেষ করে দেব।